5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে জামাত এবং এনসিপির মধ্যে একটা মেলবন্ধন আমরা দেখতে পেয়েছিলাম। তাদের মধ্যে ঐক্যমত্য সহ বিভিন্ন বিষয়, তাদের যে একমত এবং তাদের যে একসাথে পথ চলা, একজন আরেকজনের প্রতি, এক দল আরেক দলের প্রতি যে সম্মান বা যে শ্রদ্ধা বা একসাথে পথ চলার যে বিষয়টা, এটা আমাদেরকে অনেকটা আনন্দ দিয়েছে এবং আমরা তাদেরকে নিয়ে একটা আশায় বুক বেঁধেছিলাম যে জামাত এবং এনসিপি যদি একসাথে কাজ করে তাহলে দেশের জন্য আমাদের খুবই মঙ্গলজনক হবে এবং তারা দুটো দলেই ভারত বিরোধী এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করার জন্য তারা কিন্তু খুব দারুণভাবে কাজ করতে পারবে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে তাদের একসাথে বা ঐক্যমত্য হওয়ার ব্যাপারটা বাংলাদেশের জন্য মঙ্গল ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে জুলাই সনদ এবং পিআর পদ্ধতি নিয়ে তাদের মধ্যে একটা বিভক্তি দেখা দিয়েছে। জুলাই সনদ নিয়ে তারপর হচ্ছে পিআর পদ্ধতি, যেখানে জামাত দাবি করছে উচ্চ পক্ষ এবং নিম্ন কক্ষ দুটো কক্ষের মধ্যেই পিআর পদ্ধতি চায়, আর অন্যদিকে পিআর পদ্ধতির মধ্যে উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষ একটা কক্ষে এনসিপি পিআর চায়। এখন এই বিষয়টা এবং জুলাই সনদ নিয়ে তাদের যে মতবিরোধ, সে বিষয়টার কারণে তাদের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছে, আমরা যা দেখতে পাচ্ছি আর কি। যুগপৎ আন্দোলনে যাওয়ার কথা ছিল জামাত, এনসিপি সহ আরও ইসলামী যে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, এবি পার্টি সহ আরও কয়েকটা পার্টির আন্দোলনে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকেও এনসিপি তাদেরকে সরিয়ে নিয়েছে। তাদের দূরত্ব আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনী সমঝোতা আপত্তি, নির্বাচনী সমঝোতার মধ্যে অর্থাৎ জামাত এবং এনসিপি যদি একসাথে সমঝোতায় হয়ে নির্বাচন করতো তাহলে আমরা এখানে খুব দারুণ একটা ফলাফল দেখতে পেতাম। কিন্তু দুঃখের বিষয়, এনসিপির মধ্যে আপনার দুটো ধারা স্পষ্টভাবে লেখা করা যাচ্ছে। একটা হচ্ছে আপনার ইসলাম ঘেঁষা বা ইসলামী দলগুলোর প্রতি আন্তরিক, আরেকটা হচ্ছে বাম গণনার যেসব নেতারা রয়েছে, যারা বাম সংগঠন রয়েছে, সেসব বাম সংগঠন বা বাম ধরনের নেতাদের কারণে ইসলামী পক্ষ চায় না জামাতের সাথে দূরত্ব তৈরি হোক। অন্যদিকে বাম গণনা যেসব নেতা রয়েছে তাদের এনসিপির মধ্যে, সেসব নেতার কারণে তারা চায় না আবার যে ইসলামী ভাবধারা বা জামাত ইসলামীর সাথে একসাথে হওয়া। সে কারণে তাদের মধ্যে স্পষ্ট দুইটা ধারা থাকার কারণে এক পক্ষ চায় ইসলামী দলগুলোর সাথে একসাথে হতে, আবার আরেক পক্ষ চায় বাম গণনার দলগুলো চায় তারা নিজেদেরকে আলাদা রাখতে। তো তাদের নিজেদের ঘরে যখন আপনার সমস্যা থাকবে, নিজেরাই যখন একমত হতে পারবে না, তখন আপনি অন্য একটা দলের সাথে কিভাবে একমত হবেন। আবার অন্যদিকে আপনি যদি দেখেন ডাকসু এবং জাকসুতে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাদের যে পরাজয়, একটা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি কিংবা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া একটা দলের ছাত্র সংগঠন, যেটাকে বাকচাষ বলে, বাকচাষের যে নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করেছিল, সেখানে তাদের কিন্তু মানে চরম লেভেলের একটা পরাজয় হয়েছে। এইরকম বাজেভাবে তারা তাদের নির্বাচনের ক্যান্ডিডেটদের ভোট পাবে, এটা তারা নিজেরাও কল্পনা করতে পারে না। যে একটা নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থান করে একটা স্বৈরাচারকে, একটা দানবকে তারা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারছে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় তারা এরকম চরমভাবে তাদের পরাজয় বরণ করতে হবে, পরাজিত হতে হবে বা তাদের এই অবস্থা হবে, তারা এটা কল্পনা করতে পারে না। অন্যদিকে আপনি যদি দেখেন ছাত্রদের একজন উপদেষ্টা মাহফুজ আলম, সেই মাহফুজ আলম তার বিতর্কিত স্ট্যাটাস বলেন, বিতর্কিত কথাবার্তা বলেন, এগুলোর কারণে সে বরাবরই সমালোচিত। আমার মনে হয় যেন তার মাথায় কিছুটা সমস্যা রয়েছে। সেই সমস্যার কারণে তাকে মানসিক বা মেন্টালি যে ডাক্তার দেখানো দরকার সেটা করানো দরকার। কিন্তু কথা হচ্ছে, তার এইভাবে যদি আপনি স্ট্যাটাস দেন তাহলে তো দেখা যাবে যে আপনার উল্টাপাল্টা কথাবার্তার কারণে আপনার দল এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সে কারণে তার যে এনসিপি দল রয়েছে, সেই দলের সাথে যদিও তার যোগাযোগ বা সখ্যতা এখনও, যোগাযোগ বা একসাথে রাজনীতি করার যে ব্যাপারটা সেটা না থাকলেও তলে তলে এই ছাত্রদেরই তো দল হচ্ছে এনসিপি। মাহফুজ আলম ইস্যুতেও কি এই দলটা অনেকটা পিছিয়ে পড়তেছে, বা তাদের ছাত্রনেতাদের কারণেও ছাত্রনেতারা যেইটুকু মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে উপদেষ্টা হয়েছে বা যারা উপদেষ্টার বাহিরে আছে, তারাও ঠিকভাবে মানুষের কাছে ওইভাবে তাদের গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারে নাই। তাদের যে নৈতিক মোরালিটি, সাংগঠনের যে কাঠামো, স্ট্রাকচার, ওইগুলো ওইভাবে গড়ে তোলার আগে মনে হচ্ছে যেন তারা ব্যর্থ হচ্ছে, তারা পরাজিত হচ্ছে। তাদের যে কর্মদক্ষতা থাকা দরকার ছিল, সাংগঠনিক স্ট্রাকচার যেভাবে গঠিত হয়েছিল সেভাবে ধরে রাখার যে কাজ করার যে ব্যাপারটা, সেটা তাদের মধ্যে কিছুটা ঘাটতি রয়েছে। তো আগামীতে ইনশাল্লাহ যদি তারা তাদের উন্নতি করতে না পারে, তাদের স্ট্রাকচার বা ওই অনুযায়ী কাজ করা সেটা যদি করতে না পারে, বরঞ্চ তাদের কাছে যদি মনে হয় যে না এই বিষয়গুলো কষ্টকর, অনেকটা হার্ড বা কঠিন, এরকম কিছু মনে হলে তারা এখনকার যে জায়গা আছে সেই জায়গা থেকে পিছিয়ে পড়বে এবং এটা তাদের জন্য পরাজয়ের একটা গ্লানি বয়ে আনবে এবং তাদের ভবিষ্যতে সমস্যার মুখোমুখি হতে হবে যদি তারা ওইভাবে তাদের জায়গাটা, স্থানটা দখল করে নিতে না পারে। সেক্ষেত্রে তাদের জন্য সামনের যে দিনগুলো আছে সেগুলোতে তাদের সমস্যা হবে। তবে আমার মনে হয় যেন যদি তারা জামাত এবং শিবিরের পাশাপাশি থেকে, জামাত এবং শিবিরের যে স্ট্রাকচার কাঠামো, তাদের যে রাজনৈতিক মতাদর্শ,
এটার সাথে একমত হয়ে যদি একসাথে হয়ে জোট করে যদি তারা আগামী দিনগুলোতে কিছু করতে পারে তাহলে তারা তাদের নিজেদের যে সেফ জোন সেটা তারা রক্ষা করতে পারবে, অন্যথায় তাদের জন্য বিপদ হবে। কারণ একদিকে আওয়ামী লীগ তো তাদের বিশাল পরিমাণে শত্রু, কারণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সহ আরও যারা আছে তারা তো তাদের কারণেই জাতীয় পার্টি, তারপর আওয়ামী লীগ, তারপর হচ্ছে এখন নতুন করে বিএনপি, সব কিছু মিলে তাদের তো এগুলো বিপক্ষে। তো যেহেতু তাদের এত অপোজিশন পার্টি, বিরোধী দলীয় পার্টি তাদের বিপক্ষে আছে, তাদেরকে একটা শক্তিশালী জোট গঠন করতে না পারলে তারা দিনের পর দিন আসলে বিপদে পড়তে যাচ্ছে। যাই হোক, তাদের এই বিষয়টা বুঝতে হবে যে জামাতের সাথে যদি তাদের ঐক্য হয়, নির্বাচনী ঐক্য বলেন, পিআর পদ্ধতিতে ঐক্য বলেন, ডাকসুতে হার হয়েছে সমস্যা নাই, এটা যদি নিজেদের যে শিবিরকে যদি নিজেদের ভাই ব্রাদার মনে করে, কারণ মনে করার কথাই। আপনি একটা বিষয় দেখেন, আপনি যখন আন্দোলন করেছিলেন তখন কে জামাত, কে শিবির, কে এনসিপি, এটা তখন ছিল না। সেই বিষয়টার ক্ষেত্রে যদি আপনি চিন্তা করে জামাত এবং শিবিরের প্রতি একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি তারা কাজ করতে পারে তাহলে আগামীতে ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেখতে পাবো, যেটা দেশের জন্য এবং তাদের জন্য, নিজেদের জন্য মঙ্গল হবে। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।